আমি তিনবার আমার সন্ন্যাস হয় তিনটি ধারায়, তন্ত্রে, যোগে এবং রামকৃষ্ণ ভাবধারায়। হঠাৎ আচমকা পেছন থেকে একটা বড় হাত ক্রমশ এগিয়ে আসছে আমার দিকে। নখওয়ালা হাত, লম্বা চুল, ঠোঁটগুলো ফাটা ফাটা, কদাকার ভয়ঙ্কর চেহারা। তাই সেই অতৃপ্তি নিয়ে সে বারবার এই কলকাতা শহরে এই পার্ক সার্কাসের আশপাশের বাড়িতে সে টহল দেয়। ভিকটাক্সের কাছে আন্তরিক কৃতজ্ঞতা তাদের এই আমন্ত্রণ জানানোর জন্য আমাকে। নমস্কার, আমি এসটিডি অর্থাৎ স্বামী তন্ত্রদেবানন্দ। 5 বার না মরেও বেঁচে থাকা আপনাদেরই মতন এই সাধারণ মানুষটার জীবনের পাঠশালায় কয়েকটা গল্প শোনাতে এসেছি। না, গল্প হলেও সত্যি, আমার জীবনের সত্যিকারের কথা, যা কোনোদিন সিনেমায় আপনারা দেখেননি, যা কোনো সাহিত্যে আপনারা পড়েননি, সেই গল্প বলবো আজ। ভিকটাক্সের কাছে আন্তরিক কৃতজ্ঞতা তাদের এই আমন্ত্রণ জানানোর জন্য আমাকে। সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমি শ্মশানে ঘুরেছি একটা সময়। প্রায় 24-25 বছরের আমার সাধন জীবন। আমি 3 বার আমার সন্ন্যাস হয় 3টি ধারায়, তন্ত্রে, যোগে এবং রামকৃষ্ণ ভাবধারায়। আমি নিজে ব্যক্তিগত জীবনে অনেক সময় হতাশ হয়েছি, অনেক সময় চাকরি করেছি, কখনো চাকরি চলে গেছে। আমার কারণ খুঁজতে বড় ইচ্ছে হয়েছে। চাকরি চলে যায় কেন? শত্রুতা হয় কেন? একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসে কেন? আবার সেই মানুষই ডিভোর্স করে কেন? আর সেই মানুষই ছুরি বসায় কেন? তো এইরকম মানুষকে ঘিরে আমি সারাটা জীবন কাটিয়েছি। মানুষ ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারিনি। কিন্তু কি হলো জানেন? এই শ্মশানে ঘুরতে ঘুরতে একদিন জব করতে বসেছি। হঠাৎ আচমকা পেছন থেকে একটা বড় হাত ক্রমশ এগিয়ে আসছে আমার দিকে। নখওয়ালা হাত, লম্বা চুল, ঠোঁটগুলো ফাটা ফাটা, কদাকার ভয়ঙ্কর চেহারা। নিজে খানিকটা গুটিয়ে নিলাম, হাঁপাচ্ছি খানিকটা, বেশ কষ্ট হচ্ছে। গুরুদেব সবসময় বলতেন, যাই হোক পরিস্থিতিটাকে সামলে নেওয়ার চেষ্টা করো। যেহেতু জব করি, মায়ের কৃপা, মা কালীর উপাসনা করি, তো মা শক্তি জুগিয়েছিলেন, প্রাণে রক্ষা পেয়েছিলাম। আমি স্পষ্ট শুনেছি কানে, বাবু ভালো আছিস তো? কাকে বলছেন? কণ্ঠস্বরের মধ্যে একটা আরতি, একটা কষ্ট। এক মা তার সন্তানকে ডাকছেন। তারপরে দেখি ভোঁ-ভা, কোথাও কিছু নেই, সব ফাঁকা। আমি বাড়ি চলে এসেছি, শ্মশান থেকে বাড়ি। সেখানে আমি দরজা খুলে ঢুকছি, দেখছি ঘরটা অসম্ভব ঠান্ডা। আমার অদ্ভুত লাগছে, ঠান্ডা কেন ঘরটা? এসি নেই আমার ঘরে, বৃষ্টি হয়নি, পরিবেশ যথেষ্ট গরম, গ্রীষ্মকাল। তো আমি বাথরুমে যাওয়ার পর মুখ চোখ ধুয়ে একটু জল খেতে যাব। জলের গ্লাসটা সবই নিয়েছি, জলের গ্লাসটা হাত থেকে পড়ে গেল। কি দেখলাম আমি? স্পষ্ট দেখলাম একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। বাবু ভালো আছিস? আজ 11 তারিখ, হ্যাপি বার্থডে। আমি, কি আপনি? কে আপনি? কে? কোথায় আপনি? এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি, কোথাও তিনি নেই। তিনি আছেন কিন্তু নেই। হাঁটার শব্দ, শাড়ির ভাঁজ করার শব্দ, কোথাও না কোথাও তার পায়ের ঘুঙুরের শব্দ। আমার নাম সীমা মুখার্জি। আমি সানি টাওয়ার্সের 12 তলার ফ্ল্যাটের মালিক। তোমাকে আমার পছন্দ হয়েছে। তুমি ঠিক আমার ছেলের মতন, ভদ্র সভ্য। আমার ছেলে একদিন বাইকে করে যাচ্ছিল পার্ক সার্কাস ফ্লাইওভারের নিচে, যেখানে 7 পয়েন্ট ক্রসিং। একটুখানি বন্ধুদের সঙ্গে আড্ডা মারার খেসারত তাকে দিতে হয়েছিল জীবন দিয়ে। একটা বড় ট্রাক তাকে টুকরো টুকরো করে দিয়েছিল। আমি সেই হতভাগিনী মা। আজ 11 তারিখ, তাই আমার ছেলের দেহটা যখন মনে পড়ে, যখন দেখি আমার ছেলের পোস্টমর্টমের পর টুকরো টুকরো হওয়া শরীরটা, আমি তোমাকে খুঁজে পেলাম, গোটা একটা দেহ। তাই তোমাকে একটু পায়েস খাওয়াবো বলে এসেছি। আমার ছেলেকে তো আর আমি পাবো না কোনোদিন। আমি খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম, খানিকটা ভাবছি আবার কোন নতুন নাটক, হে কোনো কল্পনা নাকি। আমার তো কোনো নেশাও নেই যে খানিকটা নেশা করে ভুলভাল বকবো। তাহলে এটা হুবহু সত্যি, এক বর্ণ মিথ্যে নয়। মানুষ বলে মায়ের আদর নাকি খুব ভালো, নিশ্চয়ই ভালো।
মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। নিশ্চয় মায়ের আদর, সন্তানের প্রতি মায়ের একটা টান থাকবেই। সেই টান কিন্তু মৃত্যুর পরেও থাকে। সারাটি রাত কাটিয়েছিলাম সেই মায়ের সাথে। আমি তার সন্তান নই, কিন্তু সন্তানের মতন সমবয়সী, হয়তো আমারই মতন তাকে দেখতে ছিল। মা ঠিক খুঁজে নিয়েছেন তার সন্তানকে। আমার দেহ আছে, তার সন্তানের দেহ নেই, খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। তা তিনি আমাকে বললেন, আজকে তো জন্মদিন, আমি একটু পায়েস করেছি তোর জন্য বাবু, তুই খাবি? আমি বললাম, হ্যাঁ আমি খাবো, কোনো অসুবিধা নেই। অদৃশ্য এক শক্তি, প্রেত শক্তি, পায়েসের বাটি আমার টেবিলের সামনে। যদিও আমার সাহসে কুলোয়নি, বিশ্বাস করুন, সেই পায়েসের বাটি থেকে এক চামচও মুখে দেবার। আমি মাকে বলেছিলাম, মা আমি পরে এটি গ্রহণ করব। আপনার হাতের তালুতে যে নরম, সেটা আমার গালে লেগেছে। আপনার যে প্রেম, তাকে আমি শ্রদ্ধা করি। আমি ভাবতাম মানুষে মানুষে বোধহয় প্রেম হয়, অশরীরীতেও প্রেম থাকে। শরীরী আর অশরীরীরও প্রেম হয়, মিলন হয়। আমাদের বাড়িতে লিফট ছিল। মা বললেন, আমার ছেলে আজ আসবে, তোমাকে তো আদর করে পায়েস খাইয়েছি, আর একটা পায়েসের বাটি আমার ছেলের জন্য তুলে রাখলাম। আমরা গেলাম লিফটে, আর সেখানেই ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা। আমি লিফটে চড়েছি, সঙ্গে আর কেউ নেই। লিফট অন হয়েছে, ঠিক 2.5 তলার মাঝখানে 2.5 পেঁচে আটকে পড়েছিলাম আমি নিজে। আমার গলা দিয়ে এক ফোঁটাও আওয়াজ বেরোচ্ছিল না সেই রাতে। কি হয়েছিল জানেন? আমি নিজে লিফটটা অন করেছি, লিফটটা মাঝপথে আটকে গিয়েছে। হেল্প যদি চাইতেই হয়, মায়ের কাছে, ওই মায়ের কাছে চাইতে হবে। ঈশ্বরের নাম সেদিন মনে আসেনি অত ভয়। আর তার পুত্র সন্তানের কাছে চাইতে হবে। দুজনেরই তো শরীর নেই, শুধু নাম আছে, সাত্যকী মুখার্জি আর মিসেস মুখার্জি। তো আমি স্মরণ করছি, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমাকে আটকে দিলেন কেন 2.5 তলার মধ্যে? মিসেস মুখার্জির হালকা গলার আওয়াজ আমি শুনতে পেলাম। আমি আটকাইনি, আমার সত্যিকারের বাবু আটকেছে। বাবুর খুব কষ্ট হয়েছিল দেহ থেকে এই প্রাণটা বেরিয়ে যেতে। ট্রাক একেবারে থেঁতলে দিয়েছিল, যেভাবে আমরা আরশোলাকে চটকে মেরে ফেলি একটা ট্রাকের কাছে একটা মানুষ, ঠিক সেই রকমই আরশোলার মতো নগণ্য। আমার ছেলের কষ্ট হয়েছিল, তো সেই কষ্টটা ও কাউকে বলতে পারে না, তাই তোমাকে আটকে দিয়েছে। তোমাকে ছেড়ে দেবে। আমার ছেলে খুব ভালো, খুব সৎ মানুষ, তোমারই মতন। তোমার যেমন কোনো লোভ নেই, কোনো ডিমান্ড নেই, কোনো চাহিদা নেই। তোমাকে আমি তাই ভালোবেসে পায়েস খেতে দিয়েছি, তুমি পায়েসটা খেয়ে নিও, বললেন মিসেস মুখার্জি। তারপর মোটামুটি ধরে প্রাণ ফিরে এলো। যাক, আমি যখন কথা দিয়ে কথা রেখেছি, তখন তিনিও আমার কথাটি রাখবেন। মিসেস মুখার্জির অস্তিত্ব আমি টের পাচ্ছি বাঁ দিকে, এবং তার পুত্র সাত্যকীকে আমি অনুভব করছি ডান দিকে। সাত্যকীর বক্তব্য, সাত্যকী তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, সেই ইচ্ছেটাও অসম্পূর্ণ রয়েছে। তাই সেই অতৃপ্তি নিয়ে সে বারবার এই কলকাতা শহরে, এই পার্ক সার্কাসের আশপাশের বাড়িতে সে টহল দেয়। আর মায়ের সন্তান, মা ছেলের যে সম্পর্ক, যে বন্ডে, সেটা তো বড্ড ভালোবাসার। এই 11 তারিখটা তাই মা ছেলের কাছে বড্ড ইম্পর্টেন্ট। আমাকে ছেলের মতন দেখেছেন, ভালোবেসে এসেছেন কাছে। সাংঘাতিক একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এর পাশাপাশি 2-1টি কথা বলতে চাই। আমি নিজে পোস্ট গ্রাজুয়েশন করি যখন, তখনও অনেক রকম প্যারানর্মাল সিচুয়েশনস হয়। আমার ক্লাসরুমে কখনো আগুন লেগে গেছে, কখনো জলের কল আমি বন্ধ করে দিয়েছি, তাও জল পড়ছে। এরকম অনেক ঘটনা ঘটতে ঘটতে আস্তে 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 বুঝতে পেরি যে অদৃশ্য হলেই সেটি মিথ্যা নয়। তো আজকে তারপরে যেহেতু আমার সন্ন্যাস পর্ব হয়, সাধন, আমি তো সাধনই করেছি। দেখুন, ঈশ্বরকে জানতে হলে প্রতি ঈশ্বরকে উপলব্ধি করতে হবে। একটা ভালো ছেলে সে ফার্স্ট হয়, তাকে জানতে হলে যে ছেলেটি বারবার মাধ্যমিকে ফেল করেছে তার সাথে বন্ধুত্ব করতে হবে, তাকে জানতে হবে, বুঝতে হবে। তবেই আপনি অন্ধকার থাকলে আলোর গুরুত্ব, মাহাত্ম্য আপনি বিচার করতে পারবেন। তাছাড়া কিন্তু পারবেন না, সম্ভব নয়, কোনোদিন পারবেন না, কেউ পারেনি। আর আমি মনে করি ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। যিনি জীবনে পরাজিত হননি, তিনি কোনোদিন
সম্পূর্ণভাবে সফল হতে পারেন না, পারবেন না। আর যারা একটু হতাশ, যারা একটু ক্লান্ত, জীবনে বিধ্বস্ত, আমার মতো রণক্লান্ত, লড়তে লড়তে জীবন আর মৃত্যুর মাঝখানে আমারই মতন দাঁড়িয়ে আছেন, তাদের বলবো দয়া করে সুইসাইডটা করবেন না, দয়া করে গায়ে আগুনটা লাগাবেন না, দয়া করে ব্লেড দিয়ে হাতটা কাটবেন না। জীবনটা অনেক বেশি সুন্দর। যারা চলে গিয়েছেন ওই পারে, যারা ওই ওয়ার্ল্ডের বাসিন্দা, তারা সবাই বলেছেন মরতে বড্ড কষ্ট হয়েছে, জীবনের চেয়ে সহজ ছিল। আর আপনার চাহিদাটা দয়া করে কমাবেন, চাহিদা কমাবেন, একটু ক্ষমা করে দেবেন। দয়া করে মারামারির মধ্যে যাবেন না, কাটাকাটির মধ্যে যাবেন না, একটু প্রেমে আসুন, একটু ঈশ্বরকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। মানুষই দেবতা হয়, হয় অবতার। মানুষকে যদি একটু প্রেম করতে পারেন, মানুষকে যদি একটু ভালোবাসতে পারেন, মানুষকে যদি একটু আপন করে নিতে পারেন, মানুষের দোষ ত্রুটি ভুল সমালোচনা নিন্দা এগুলো যদি একটুখানি কমাতে পারেন, একটুখানি, বেশি করতে বলছি না, দেখবেন গালাগালিটা কখন গলাগলি হয়ে গিয়েছে। শ্মশানে অনেক খিস্তি শুনেছি, অনেক খারাপ কথা শুনেছি, কিন্তু আমার গুরুদেবকে কমপ্লেন করতে যেতাম আমার সাথে মিসবিহেভিয়ার হচ্ছে, আমার সাথে বাজে ব্যবহার হচ্ছে। তিনি বলতেন এই পৃথিবীর বাজে কোনটা আর এই পৃথিবীর ভালো কোনটা? ভালো বলেও কিছু নেই, সেটা আপেক্ষিক। খারাপ বলেও কিছু নেই, সবটাই আপেক্ষিক। মুহূর্তের সময়ের মুহূর্তে আমরা বাঁচি। দেখুন সত্যিই তো তাই। আজকে যা বলছি আপনার কি সব মনে থাকবে? আপনি কি মন দিয়ে শুনছেন? আপনি তো অন্য কথা চিন্তা করছেন, অন্য কোথায় অ্যাপয়েন্টমেন্ট আছে, কোথায় যেতে হবে, সেটা ঠিক, কিন্তু দয়া করে শুনবেন। জীবনে আমার এই তুচ্ছ জীবন দিয়ে, এই 24-25 বছরের সাধন জীবন দিয়ে যদি একটা মানুষের জীবনেও একটু আলো জ্বলে ওঠে, এনলাইটেনমেন্ট হয়, আমি ধন্য। এটাই আমার কাজ, আমি কৃতার্থ। দেখুন, আমি ব্যক্তিগতভাবে আমায় যদি জিজ্ঞেস করেন আপনি কাকে সমর্থন করেন, আমি চুমু খাওয়াকে সমর্থন করি ঘুষ খাওয়ার চেয়ে। এই গোটা দেশটা করাপশন, ঘোটালা, দুর্নীতি তাতে ডুবে আছে। লজ্জা করে না যারা দেশ চালাচ্ছেন? লজ্জা হওয়া উচিত। আমার আপনার এই দেশটা ভালোবাসা দিয়ে, সর্বধর্ম সমন্বয় দিয়ে, মৈত্রী দিয়ে, মানুষের পাশে মানুষ দাঁড়াবে এই দিয়ে তৈরি। দেশ নেতারা, সব বড় বড় লোকজনরা, তারা চলে যাচ্ছেন জেলে। সে কি লজ্জার কথা? একটা বাচ্চা ছেলে 3 দিন খায়নি, ডান দিক দেখেছে বাঁ দিক দেখেছে, একটা পাউরুটি চুরি করে খেয়েছে, 3 দিন পেটটা গ্যাসে ফুলে থাকবে, তাই জন্য পুলিশ তাকে মারছে, বলছে ইউ আর এ চোর। সে একটা চোর। আর যারা অনেক দুর্নীতি করেছেন তারা কি সাধু? আজকের প্রজন্ম বেশ্যালয় যায়, এসকর্ট সার্ভিস, মেসেজ পার্লারে যায়। নিশ্চয়ই যাবে, না গেলে আর যাই হোক জীবনকে জানতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। আগে ভোগ পরে ত্যাগ। যে ভোগ করেনি সে ত্যাগবাদের কি মূল্য বুঝবে? অস্টেরিটি বলতে কি বুঝবে সে? জাস্ট ওই বই পড়া কয়েকটা বিদ্যে, উঠে আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে সম্পূর্ণরূপে ভোগ করেছে সেই একদিন সত্যিকারের সর্বত্যাগী হতে পারে। সর্বত্যাগ ঈশ্বরকে লাভের উদ্দেশ্যে, এই মানব দেহ ঈশ্বর প্রাপ্তির জন্য, আর অন্য কিছুর জন্য নয়। আপনারাই একদিন এসটিডি কে তৈরি করেছিলেন টুকরো টুকরো ফোঁটা ফোঁটা চোখের জল, রক্ত, ঘাম দিয়ে। এসটিডি মানে স্বামী তন্ত্রদেবানন্দ, এসটিডি মানে বিকল্প আধ্যাত্মিকতা, অল্টারনেটিভ স্পিরিচুয়ালিটি, এসটিডি মানে শ্রী শ্রী মাতৃমন্দির ল্যান্সডাউন, যেখান থেকে তরুণ প্রজন্ম, পিছিয়ে পড়া মানুষ একটু সবল হয়, একটু শক্তি পায়, অন্ধকার রাতে নতুন সূর্য ওঠা ভোরের স্বপ্ন দেখতে পারে। আমরা কেউ রাত ভালোবাসি না, আমরা সবাই সূর্যের আলোয় একদম উজ্জ্বল হয়ে উঠতে চাই, নতুন করে বাঁচতে চাই। ভালোবাসার নতুন ভোর আসুক। আমরা যেন মানুষকে, মানুষই দেবতা হয়, হয় অবতার। মানুষকে আহম ব্রহ্মাস্মি দ্বিতীয় নাস্তি, আমরা যেন মানুষকে একটু বেশি করে ভালোবাসতে পারি। চেষ্টা করে দেখুন না, আমি যদি পেরে থাকি আপনারাও পারবেন, কোনো সন্দেহ নেই। প্যারানর্মাল মানে মিথ্যে নয়, প্যারানর্মাল মানে কুসংস্কার নয়, প্যারানর্মাল মানে সাধারণ লিমিটেশনের বাউন্ডারির বাইরে, ইটি অর্থাৎ এক্সট্রা টেরেস্ট্রিয়াল, ইউএফও, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস। যেখানে হাইপার ডেন্সিটি, রেডিও অ্যাক্টিভ ফিল্ডটা অনেক বেশি, সেখানে এই সেন্সেশনগুলো, অনুভূতিগুলো হয়। এটা সম্পূর্ণরূপে একটি বিজ্ঞান, এর মধ্যে কোনো গাঁজাখুরি গল্প নেই। তো মাকে, আমার উপলব্ধি, আমি যেভাবে মাকে পেয়েছি, মায়ের কৃপা যেভাবে পেয়েছি, আমি সেটাই একটু গানে গানে বলতে চাই। কালী নামে দাওরে বেড়া,
ফসলের তছরূপ হবে না, কালী নামে দৌড়ে বেড়া। ফসলের তছরূপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়ি, সে ধারেতে জং ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না। জয় মা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি থেকে থাকে এই রকম কোনো গল্প, ডেসক্রিপশনে দেয়া মেইল আইডির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। জয় হিন্দ, বন্দে মাতারম।